আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের সাথে আবারও দেখা হয়ে গেল। আচ্ছা, যাই হোক, আজকে আমরা আরেকটা প্রাণীবিজ্ঞানের একটা চ্যাপ্টার পড়তে যাচ্ছি। সেটা হচ্ছে, তোমাদের আর দুইটা চ্যাপ্টার বাকি আছে, এক হচ্ছে জেনেটিক্স আর একটা হচ্ছে পরিপাক। আসলে আমি আসলে অনেক, আমার পার্সোনালি অনেকগুলো, বেশ কয়েকটা ব্যাচ, তো ওইগুলো মেনটেন করতে গিয়ে তারপর হচ্ছে 10 মিনিট স্কুলের আরও অন্যান্য কোর্সে আমি আছি। মেডিকেল কোর্স বলো, 22 ব্যাচের কোর্স বলো, বিভিন্ন ব্যাচেই আমার কিন্তু একটু আমার ক্লাস নিতে হচ্ছে এবং মেনটেন করাটা সো টাফ হয়ে যাচ্ছে। আমার শরীরের অবস্থা দেখে বুঝতে পারছো, অনেকটা মানে একটু সাংঘাতিক প্রেশারে। আর ওই প্রেশারের কারণেই কিন্তু এই প্রেশারের কারণেই কিন্তু তোমাদের বায়োলজি টিচার হিসাবে কিন্তু হাসনা শুভ্র, তোমাদের হাসনা শুভ্র স্যার আসছে। তো ও কিন্তু কয়েকটা ক্লাস নিয়েছে, তোমাদেরকে অনেকটা এগিয়ে দিয়েছে। এবং এবং আমি বলছিলাম যে বাকি দুইটা, আর যে দুইটা চ্যাপ্টার ও নেওয়ার জন্য, এবং ও বলছে যে নিবে। তো তোমরা জানো নিশ্চয়ই হাসনাতের আজকে আম্মু মারা গেছে। আমরা আসলে সবাই মর্মাহত, দুঃখ প্রকাশ করছি এবং একই সাথে আমরা দোয়া করছি যেন উনি ওনার মাগফেরাতের জন্য আমরা সবাই দোয়া করছি। এবং আমরা এটাও দোয়া করি যে হাসনাত এবং তার পরিবার যেন ধৈর্য ধারণ করার শক্তি আল্লাহ পাক যেন দেন। তো আসলে পৃথিবীটা এরকমই যে আমাদের আপনজনগুলো এইভাবে হারিয়ে যায় এবং এর মধ্যেই আমাদের নিজেদেরকে মানিয়ে নিতে হয় এবং এগিয়ে যেতে হয়। হ্যাঁ, তো আসলে পৃথিবীর সিস্টেমই এটা হয়ে গেছে। আজকে আমি এখানে দাঁড়ায় আছি, কালকে আমি কথা বলতে পারবো কিনা বা আসবো কিনা সেটার কোনো ঠিক নাই। সেটা তোমার ক্ষেত্রেও বা পৃথিবীর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই। হ্যাঁ, তো এরকম একটা হাদিসও মনে হয়, একটা সূরা মনে হয় আছে, অর্থটা এরকম যে আল্লাহ মাফ করুক ভুল হইলে, যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো এটা হচ্ছে একটা চিরন্তন সত্য কথা। তো যাই হোক, আমরা চেষ্টা করব নিজেকে মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। এবং বাবা মা যে কি এক সম্পদ, সেটা যারা হারাইছে সেই বুঝে। সেটা এই জন্য যতদিন আমরা বেঁচে থাকব, আমাদের বাবা মারা বেঁচে থাকবেন এবং চেষ্টা করব যে তাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য। হ্যাঁ, তো পৃথিবীতে আসলে কোনো কিছু স্থায়ী না, সবই ক্ষণস্থায়ী। তো এই ক্ষণস্থায়ী জীবনটার মধ্যে এটাই হচ্ছে একমাত্র সুখ, যে তুমি বাবা মাকে তুমি হ্যাপি করতে পেরেছো কিনা বা সুখী করতে পেরেছো কিনা। এবং বাবা মাকে সুখী করার জন্য কিন্তু অনেক কিছু দরকার না, জাস্ট তুমি একটা ভালো জায়গায় গেলেই ওনারা খুশি। তো এই জন্য তোমাদের প্রত্যেককেই বলবো যে যার যার বাবা মা যারা রয়েছেন, প্রত্যেকের কথা শোনার জন্য, ওনারা কি বলেন সেটা শোনার জন্য, এবং অবশ্যই ওনাদেরকে খুশি করার জন্য একটা চেষ্টা রাখবা অলওয়েজ। আর এটা হচ্ছে যে এই তো তোমরা চেষ্টা রাখবা আর কি। এবং একই সাথে, হ্যাঁ, একই সাথে তোমার পড়াশোনাটা এগিয়ে রাখলে এবং ভালো কিছু করলেই তোমার আব্বু আম্মু কিন্তু তোমার প্রতি সন্তুষ্ট এবং খুশি থাকবেন। যাই হোক, আমরা পড়ায় আসি। আসলে আমার ক্লাসগুলো হচ্ছে হাসি খুশি টাইপ, কোনো না কোনো, এমন কোনো ক্লাস নেই যে হাসি নেই। তো আজকে এই হাসার মুডটা আসলে নাই। হ্যাঁ, তো তো যাই হোক, আমরা পড়াটা শুরু করি। তো প্রথম কথা হচ্ছে, আমরা যে টপিক, যে চ্যাপ্টারটা আমরা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে পরিপাক। হ্যাঁ, পরিপাক ও শোষণ। ঠিক আছে, পরিপাক ও শোষণ এই দুইটা চ্যাপ্টার, মানে এই পরিপাক শোষণ একটা চ্যাপ্টারই আমরা এই টপিকটা পড়বো। এবং এটা আশা করি যে খুব একটা কঠিন যে তা না, তুমি যদি গুছিয়ে পড়তে পারো তোমার কাছে এটা সহজ। আমি একদম মেইন জিনিসটা আমি একটু তোমাদেরকে ধরায় দিব, এই চ্যাপ্টারটা আসলে কীভাবে পড়া উচিত। কারণ লাইন বাই লাইন পড়তে গেলে তো এখানে এই চ্যাপ্টারটার উপর আমি আবারও বলি, এই চ্যাপ্টারটা লাইন বাই লাইন পড়তে গেলে মিনিমাম 15 থেকে 20টা ক্লাস লাগবে। তোমরা অলরেডি জানো আমার ক্লাসগুলো কীরকম। তো 15 থেকে 20টা ক্লাসের জন্য আরও 2 মাস লাগবে, তাই না? তো এটা আসলেও সম্ভব না। সপ্তাহে 3টা করে ক্লাস নিলে 15 থেকে 20টা ক্লাস লাগলে তো আরও 2 মাসের মতো সময় লাগবে। তো আমাদের কোর্সের যেহেতু একটা লিমিটেশন আছে এবং পরীক্ষা দিতে হবে, আমাদের প্র্যাকটিস করতে হবে, সেই ক্ষেত্রে আমি যেটা তোমাদেরকে করা দিচ্ছি, মেন জিনিসগুলো আমি তোমাদেরকে বলে দিব।
এবং তোমরা চেষ্টা করবা ওইটা মানিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা, তো এখন খেয়াল করো, এবং আমি যদি একটু খেয়াল করি যে এই পরিপাক ও শোষণটা একটু দেখি। প্রথম কথা হচ্ছে যে পরিপাক জিনিসটা কি সেটা আমরা আগে বুঝি। পরিপাক হচ্ছে আমরা যে খাবারটা খাই, হ্যাঁ, আমরা যে খাবারটা খাই সেই খাবারটা আমরা ধরো আমরা চিকেন খাইলাম বা আমরা পিৎজা খাইলাম বা আমরা বার্গার খাইলাম, তাই না? আমরা এই যে খাবারগুলো খাইছি, এই খাবারগুলো খাওয়ার পরে আমাদের ওই যে প্রত্যেকটা খাবারের মধ্যে কিছু উপাদান আছে, কিছু পুষ্টি উপাদান আছে। আমরা যাই খাই না কেন পৃথিবীতে, আমরা যাই খাই না কেন আমাদের খাদ্যের উপাদানগুলো হচ্ছে এরকম। আমরা পৃথিবীতে যাই খাই না কেন খাদ্যের উপাদান হচ্ছে, প্রধান উপাদান হচ্ছে, তোমরা জানো এটা ক্লাস 9, 10 বা 8 ছিল। 1 নম্বর হচ্ছে শর্করা থাকবে, 2 নম্বর হচ্ছে চর্বি থাকবে, 3 নম্বর হচ্ছে আমিষ থাকবে, শর্করা আমিষ চর্বি সিরিয়ালি বলি, শর্করা, তারপরে হচ্ছে আমিষ চর্বি, তারপর আমরা যদি 4 নম্বরে, এটা হচ্ছে আমরা যে কোনো কিছুই খাই না কেন এই 3টা উপাদান থাকবে। যদি খাদ্য হয়, তুমি যদি অখাদ্য খাও সেটা অন্য কথা, তুমি যদি অ্যালকোহল খাও, তুমি যদি মদ খাও, গাঞ্জা খাও, সেটা অন্য কথা, সেগুলোর মধ্যে এই উপাদানগুলো থাকবে না। তুমি যদি খাবার কিছু খেয়ে থাকো, এই খাবারের মধ্যে শর্করা আমিষ চর্বি 3টা উপাদান থাকবেই, 3টার যে কোনো একটা থাকবে বা 3টাই থাকতে পারে। হ্যাঁ, তবে এগুলো হচ্ছে প্রধান খাদ্য উপাদান। এগুলো কি? এগুলো হচ্ছে প্রধান। হ্যাঁ, এগুলো হচ্ছে কি প্রধান, এগুলো হচ্ছে প্রধান। এইগুলো ছাড়া আর কি থাকতে পারে? আমরা এইগুলো ছাড়া আমাদের থাকতে পারে হচ্ছে শর্করা আমিষ চর্বি, একই সাথে এটার পাশাপাশি থাকতে পারে হচ্ছে পানি, ভিটামিন, খনিজ লবণ, এই 3টা উপাদান থাকতে পারে। পানি, তারপর হচ্ছে ভিটামিন, এই কার্বনের টাচটা সহজ করে, ভিটামিন, তারপর হচ্ছে খনিজ লবণ। হ্যাঁ, খনিজ লবণ। তো এই 3টা হচ্ছে, তাহলে আমরা কত রকম পাইছি? আমরা প্রধানত 6টা খাবার পাইলাম, তাই না? তো নর্মালি আমরা পিৎজা খাই না কেন, বা আমরা বার্গার খাই না কেন, চিকেন খাই না কেন, মিট, যাই বলো, আমরা যাই খাই না কেন সব কিছুর মধ্যেই শর্করা আমিষ চর্বির যে কোনো একটা থাকবে, এবং একই সাথে পানি, ভিটামিন, খনিজ লবণ থাকবে। হ্যাঁ, তো নর্মালি দেখো, এখন কথাটা হচ্ছে কি যে শর্করার আবার বিভিন্ন রূপ থাকে। শর্করাটার জটিল রূপ থাকে, তারপর আবার সরল রূপ হয়। আবার এগুলোর জটিল আছে, সরল রূপ আছে। এগুলোর জটিল একটা রূপ আছে এবং সরল একটা রূপ আছে। জটিল রূপ মানে তো বুঝো, তোমরা জটিল বাক্য পড়ো নাই, জটিল বাক্য, সরল বাক্য, এই জিনিসটা এরকম। খাবারগুলো অনেকটা জটিলভাবে আছে, আর খাবারগুলো সরলভাবে আছে, এটা বলা যেতে পারে। আমরা জটিল সরল বলবো আমরা। তার আগে তাহলে এইগুলো হচ্ছে জটিল সরল এইভাবে থাকে। আমরা যে খাবারটা গ্রহণ করি তখন শর্করাটা জটিল অবস্থায় থাকে, তা খাবার শরীরের ভিতরে নিলে সেটা তারপর সরল হয়। শরীরের ভিতর সেটা কি হয়? শরীরের ভিতর সেটা সরল হয়। আচ্ছা, আমার একটা আর্জেন্ট কল আসছে, আমি একটু কলটা ধরি, একটু সময় দাও। আমি সাধারণত কল ধরি না, আমার বাসা থেকে কল আসছে, আমার আম্মু কল দিয়েছে, এই জন্য একটু আমার ফোনটা ধরো। আর্জেন্ট কিছু বলবা? আমি ক্লাসে। কি জন্য আর্জেন্ট কিছু? আচ্ছা, আমি ফোন দিব তাহলে। আচ্ছা, এখন দেখো জিনিসটা হচ্ছে এরকম যে শর্করা আমিষ চর্বি, তারপর হচ্ছে পানি, ভিটামিন, খনিজ লবণ। তো এখন দেখো জিনিসটা হচ্ছে এরকম যে 3 রকমের জিনিস আছে এখানে। তো প্রধানত জিনিসটা হচ্ছে যে দেখো, একটু দাঁড়াও, একটু ঠিক করে নি। তো এই 6 রকমের খাবারের মধ্যে একটু খেয়াল করো, এই 6 রকমের খাবারের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, প্রথম যে 3 রকমের খাবার, সেটা আমরা যখন নর্মালি যখন আমরা খাবারটা খাই তখন কিন্তু জটিল অবস্থায় থাকে। হ্যাঁ, একটু দাঁড়াও। তো যখন আমরা খাবারটা খাই, শর্করাকে যখন খাবো তখন জটিল অবস্থায় থাকবে, এটা শরীরের ভিতরে নিলে তারপর এটা
সরল হয়, বিভিন্ন প্রক্রিয়ার ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে সরল হয়। এই আমিষটাও জটিল অবস্থা থেকে সেটা তারপর সরল হয়, চর্বিটাও জটিল অবস্থা থেকে তারপর সরল হয়। কিন্তু পানি, ভিটামিন, খনিজ লবণ এইগুলার জটিল সরল কোনো রূপ নাই, এদের একটা রূপই আছে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সরল। এদেরও কি, এটাও সরল। এদের একটা রূপই আছে, এরা কি সরল। এদের একটা রূপই আছে, এরা কি সরল। ঠিক আছে, তাহলে পানি কোনো জটিল অবস্থায় থাকবে না, পানি তো একটা যৌগ, এটা কোনো জটিল অবস্থায় না। ভিটামিনটাও সরল, খনিজ লবণটাও সরল। তো সরল এই 6 রকমের খাবারের মধ্যে জটিল অবস্থা থাকে কোনটা? এই প্রথম 3টা জটিল অবস্থায় থাকে। এই জটিলগুলো আমাদের দেহের আমরা যখন গ্রহণ করব তখন এগুলো সরল হয়। আর এই সরল করাটাকে আমরা বলি পরিপাক। তাহলে এই সরলটাকে আমরা কি বলবো? পরিপাক করা। তাহলে যে জটিল খাদ্যকণাকে সরল খাদ্যকণায় পরিণত করাকে আমরা বলবো পরিপাক। সেই খাদ্যকণাটা হইতে পারে শর্করা, আমিষ, চর্বি। ঠিক আছে, তাহলে আমার এইগুলা কি সরল করতে হচ্ছে? আমরা পানি খাচ্ছি, অসুবিধা নেই, খাবারের মধ্যে পানি আছে, সেটাকে সরল করার দরকার নেই, পানি তো একটা সরল। ভিটামিন একটা সরল উপাদান, খনিজ লবণ সরল উপাদান, এগুলাকে আর সরল করার কোনো দরকার নেই, মানে এগুলার কোনো পরিপাকের কোনো প্রয়োজন নেই, তাই না? জটিলটাকে সরল করাটাই হচ্ছে পরিপাক। ভালো করে খেয়াল করো, জটিল খাবারটাকে সরল করাটাকে কি বলা হচ্ছে? পরিপাক বলা হচ্ছে। তো আমার পানি, ভিটামিন, খনিজ লবণকে তার সরল করার দরকার হচ্ছে না, তা আমরা এই জন্য এইগুলোর কোনো কাজ নেই। আমরা মূলত পড়বেই হচ্ছে আমরা এই 3 রকমের খাদ্য উপাদান নিয়ে। কারণ আমরা যেহেতু পরিপাক, চ্যাপ্টারটার নাম কি? চ্যাপ্টারটা যেহেতু পরিপাক, তো পরিপাক পানি, ভিটামিন, খনিজ লবণকে তো পরিপাকের প্রয়োজন হয় না, পরিপাকের প্রয়োজন হয় এই 3টার। তাহলে আমরা এইগুলো নিয়ে পড়বো। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি পরিপাক জিনিসটা কি। তাহলে আমরা এইভাবে সংজ্ঞাটা একটু সহজ সংক্ষিপ্তভাবে বলতে পারি, জটিল খাদ্য বস্তুকে সরল খাদ্য কণায় পরিণত করার যে প্রক্রিয়াটা, সেটাই পরিপাক। যদি তুমি আরেকটু সহজ করে, মানে আরেকটু ব্রড করে যদি বলো, যে জটিল খাদ্য বস্তুকে দেহের শোষণ উপযোগী সরল খাদ্য কণায় পরিণত করাকে বলা হয় পরিপাক। ঠিক আছে, এই খাদ্যটা হইতে পারে শর্করা, আমিষ, চর্বি। এখন দেখো, এখন আমি তোমাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে, যেমন আমি তোমাদেরকে যদি এভাবে দেখাই, ধরো এটা হচ্ছে আমাদের পাকস্থলী, এই তো। আমি আবার এটা আঁকবো, তারপর একটু করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের পাকস্থলী এবং এটা ক্ষুদ্রান্ত, তাই না? তা তুমি ধরো এটা হচ্ছে তোমার জিহ্বাটা, হ্যাঁ, এটা অনেক সুন্দর তোমার জিহ্বা। তো এই জিহ্বাটা তুমি এখানে খুব সুন্দর করে মজা করে খাইলা, তো হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার মুখছিদ্র, তাই না? এখন তুমি এদিক দিয়ে কি ঢুকাই দিছো? তুমি গরুর মাংস এনে খেয়ে ফেলছো হা করে, হ্যাঁ, কুকুরের মতো খাইছো। তা খাওয়ার পরে মাংসের পিসটা গেল ভিতরে, তো গরুর মাংস যেটা খাইছো সেটা তো কি? গরুর মাংস যেটা খাইছো সেটা তো আমিষ, তাই না? আমিষের জটিল রূপ, আমিষের কি? আমিষের জটিল রূপ। তখন এটা যখন শুয়োরের মতো চাবাইছো, তখন কি হবে? তখন এটা ক্ষুদ্র ক্ষুদ্র হবে, টুকরা টুকরা হবে। তখন দেখা যাবে এই মাংসের পিসটা কি হবে, তোমার এখান থেকে দাঁত থাকবে দুই পাশে যদিও। তো এখন যখন জিহ্বার ভিতরে দাঁত থাকবে না, দাঁতগুলো এখানে থাকবে যদিও, আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি। তখন এটাকে যখন চাবাইছো ইচ্ছা মতো, তখন কি হবে? এটা টুকরা টুকরা হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? তখন এটা টুকরা টুকরা হয়ে যাবে। ঠিক আছে, টুকরা টুকরা হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে এক ধরনের, তাহলে জটিলটা এক রকমের সরল হইলো এখানে। তো এটাও এক ধরনের পরিপাক। এবং সেই পরিপাকটা তুমি কিভাবে করছো? এই পরিপাকটা কিভাবে করছো? চিবিয়ে চিবিয়ে করছো। তাহলে এই যে দেখো, আমার কিন্তু আগে মাংসের টুকরাটা কিন্তু ছিল আমার কাছে। এখন মাংসের টুকরাটা কি হয়ে গেল? এখন ছোট ছোট পিস হয়ে গেল, আরো ছোট হয়েছে। তাহলে তুমি খাদ্যবস্তুকে ক্ষুদ্র করাটা কি আমরা বলবো পরিপাক। তা তুমি যে চিবিয়ে চিবিয়ে মাংসের টুকরাটাকে তুমি আরো ছোট করছো, সেটাও এক ধরনের পরিপাক। তবে সেটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। কি পরিপাক? যান্ত্রিক পরিপাক। তো যখন এই জিনিসগুলো যখন গিলে ফেলছো, তখন এটা পাকস্থলীতে চলে আসছে। এই পাকস্থলীতে চলে আসার পরে এক পর্যায়ে পাকস্থলীতে আমিষের খুব একটা চেঞ্জ হয় না। তারপর আমরা এই পাকস্থলী থেকে আমিষের টুকরাগুলো এখানে চলে আসবে, ক্ষুদ্রান্তে চলে আসবে। এখন এই যে ক্ষুদ্রান্তে যে চলে আসলো, খেয়াল করো, এই যে দেখো ক্ষুদ্রান্তে যে চলে আসছে, এই ক্ষুদ্রান্তে আসার পর কি হবে? এটা কিছু এনজাইম দ্বারা, এনজাইম মানে একটা রাসায়নিক পদার্থ, একটা রস বা একটা রাসায়নিক পদার্থ, তো রাসায়নিক পদার্থ দিয়ে ওই টুকরাগুলো আরো ক্ষুদ্র হবে। মানে একদম একদম কিসে পরিণত হবে? ওই জিনিসগুলো একদম মানে আরো ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানে পরিণত হবে। কি হবে সেটা আমি বলতে চাচ্ছি না। তো দেখো, আমি যে কি করলাম, আমি যে মাংসটা খাওয়াইলাম তোমাকে, তুমি যে এখানে ইচ্ছা মতো
চিবানোর পরে এটা এক ধরনের পরিপাক হয়েছে, এটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। কি পরিপাক? এই জায়গাটাতে কি হয়েছে? যান্ত্রিক পরিপাক হয়েছে। তারপরে ভিতরে ঢোকার পরে আবার এখানে আইসা এনজাইমের সাহায্যে পরিপাক হয়েছে, এটা হচ্ছে কি পরিপাক? রাসায়নিক পরিপাক। তাহলে মানে আগে দাঁত দিয়ে টুকরা করছো, এটা যান্ত্রিক পরিপাক। আগে দাঁত দিয়ে টুকরা করছো, এটা যান্ত্রিক পরিপাক। তারপর এনজাইম দিয়ে টুকরা হয়েছে তার ভিতর, তারপরে হচ্ছে রাসায়নিক পরিপাক। তাহলে আমরা পরিপাকটা দুই রকম পেয়ে গেলাম। এখানে একটা বিষয় আছে এখানে, স্যার কি বিষয়? এটা কেন দরকার? টুকরা টুকরা কেন কেন দরকার? পরিপাকটা দরকার কেন স্যার? পরিপাকটা কেন দরকার? আচ্ছা, তোমাকে যদি একটা মাংসের টুকরা যদি তোমাকে দেওয়া হয়, তুমি কি গিলতে পারবা? গলার মধ্যে আটকাবে, হ্যাঁ, বমি করে দিবা। তাহলে দেখো তুমি গিলতে পারবা না, এটা ইমাজিনও করা যায় না। যাদের গলা মোটা তাদের কথা অন্যটা, তো বড় বড় পিস গিলে ফেলে সেটা অন্য কথা, কিন্তু নর্মালি কি গিলা যায়? সম্ভব না। গেলেও এই জায়গায় আটকে যাবে, তারপর আমাদের কাছে আসতে হবে, এটা আবার ছুরি কাঁচি ঢুকিয়ে তারপর বের করতে হবে, তাই না? তো নর্মালি এটা গিলতে পারবো না। আবার দেখো তাহলে মানে কি, তাহলে আমার পরিবারটা কেন দরকার? পরিবারটা এই জন্যই দরকার যেটা আসলে ডুববে না, নাম্বার ওয়ান। এই যে গলার ভিতরে গিলতে পারবো না। আমি 2 নম্বরে যদি চিন্তা করি, যখন টুকরাগুলো যখন এখানে চলে আসছে, তখন ধরো এটা পায়ুছিদ্রটা থাকবে এক পর্যায়ে পায়ুছিদ্র থাকবে। আমি সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে পায়ুছিদ্র, এটা কি পায়ুছিদ্র। এখন কথা হচ্ছে এই যে টুকরাগুলো এই দিক দিয়ে পাস করছে, এদিক দিয়ে পাস করছে। এখন এই টুকরা পাস করলো যে বুঝলাম, এবং এগুলো যদি আরও টুকরা না হয় তাহলে জিনিসটা হবে। দেখো আরেকটা জিনিস খেয়াল করো, এই যে আমাদের পরিপাক নালী, খেয়াল করো আমাদের যে পরিপাক নালী, এই যে আমাদের পরিপাক নালীর চারপাশে কিন্তু রক্তনালী থাকে। কি থাকে রে? রক্তনালী। তা আমাদের পরিপাক নালীর চারপাশে কি থাকবে? রক্তনালী থাকবে। এই যে দুই পাশে কি থাকবে? রক্ত, মানে দুই পাশেই না, চারদিকে রক্তনালী পেঁচানো থাকে। কথা হচ্ছে যে মাংসের যে টুকরোগুলো, ছোট ছোট টুকরাগুলো, এগুলো এদিক দিয়ে তো আসতেছে, এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে আসতেছে। এখন এই টুকরাগুলো খেয়াল করো, এই টুকরাগুলো যদি আরও টুকরা না হয় তাহলে কি হবে না? ব্যাপন প্রক্রিয়ায় এগুলো রক্তনালীতে আসতে পারবে না। কি করবে? কি প্রক্রিয়ায়? যদি এগুলো যদি টুকরো না হয় তাহলে কি ছিদ্র দিয়ে ব্যাপন প্রক্রিয়া রক্তনালীতে আসতে পারবে না। তা আমার কথা হচ্ছে কি জানো, আমার উদ্দেশ্য কি? আমি খাইলাম আর ছাড়লাম, আমার উদ্দেশ্য কি সেটা? আমাদের উদ্দেশ্য তো সেটা না। আর সেটা হলে তো আমরা বাঁচতাম না। হ্যাঁ, তা আমরা খাইলাম, ইচ্ছা মতো চাবাইছি, খুব মজা লাগছে, তারপর গিলে ফেলছি, তারপর পেটে গেছে, আরও মজা লাগছে, উফ শান্তি। এখন কথা হচ্ছে এই যে টুকরাগুলো, মনে করো এই টুকরাগুলো যদি আরও টুকরা না হইতো, মানে এই জায়গায় যদি রাসায়নিক পরিপাকটা যদি না হইতো, তাহলে খাবারটা কি হইতো? খেয়াল করো তো, এই টুকরাগুলো যদি ধরো এটা হয় নাই, তো এটা না হলে কি হবে? এই যে খাবারটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এক পর্যায়ে এই ছিদ্র দিয়ে, পায় ছিদ্র দিয়ে বের করে দিতাম, তাই না? কিন্তু তাহলে আমাদেরকে আলটিমেটলি খাইলাম আর ফেললাম, আলটিমেটলি কোনো লাভ হয়েছে পুরাটাই লসের খাতায়, তাই না? আমাকে কি করতে হবে? আমাকে এমন এক কাজ করতে হবে, কারণ আমি যা খাইছি ওই খাওয়াটার মধ্যে আমার একটা উপাদান আছে, যে আমরা যে গরুর মাংসটা খাইলাম বা পাঁঠার মাংসটা খাইলাম, সেটার মধ্যে কি আছে? একটা আমিষ আছে, একটা প্রোটিন আছে, তাই না? আমরা না, যারা খায় আর কি। তুমি রিয়েক্ট করছো কেন? দেখো এখন কথা হচ্ছে যে একটা উপাদান আছে। তা আমার কথা হচ্ছে কি, যে দেখো যে উপাদানটা, খেয়াল করো, যে উপাদানটা, তাহলে আমি যেটা খাইলাম, খাওয়ার পরে এটা এখানে আসলো, আমার এই উপাদানটা কি এমন টুকরা টুকরা করতে হবে, তা আমার ওইখান থেকে আমিষটা রেখে দিতে হবে, ছেঁকে কি করতে হবে? আমিষটা ছেঁকে রেখে দিতে হবে। তাহলে দেখো, তাহলে আমরা এটা যদি খেয়াল করি, তো আমিষটা যদি ছেঁকে রেখে দিতে হয়, তাহলে আমাকে এই জিনিসটাকে টুকরা টুকরা করতে হবে। এই জিনিসটা কী করতে হবে? এই জিনিসটা টুকরা করতে হবে। তো এই জন্যই আমার পরিপাকটা দরকার। তো এখন দেখো, ওই খাবারটা, যে খাবারটা এখানে আসতেছে, সেটা যদি খুবই ক্ষুদ্র না করতে পারি আমরা, তাহলে পরিপাক নালী থেকে সেটা রক্তনালীতে আসতে পারবে না। আমরা অনেক সময় বলি না, সাইজ ডাজ নট ম্যাটার, কিন্তু এখানে ম্যাটার মোস্ট। এখানে সাইজ যদি বড় থাকে, এই পরিপাক নালী থেকে সেটা কি হবে? এই পরিপাক নালী থেকে সেটা রক্তনালীতে আসতে পারবে না। এখানে সাইজ ম্যাটার্স মোস্ট, ঠিক আছে? তাহলে আমার কি করতে হবে? সাইজগুলোকে ছোট 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 করতে হবে। সাইজগুলো যখন ছোট করি, তখন এই জিনিসগুলো আমার এই জায়গায় ব্যাপন প্রক্রিয়া আসতে পারবে, যার জন্য আমার পরিপাকটা দরকার। এখানে কথা বোঝা গেছে? তাহলে আমার কথা হচ্ছে, তুমি যদি গিলতে যাও, সেখানে ক্ষুদ্র করা দরকার, এটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। এখন আমার এই উপাদানগুলো যদি রেখে দিতে চাই, তাহলে ওইখানেও আরও ক্ষুদ্র করা দরকার, রাসায়নিকভাবে ক্ষুদ্র করা দরকার, সেটা হচ্ছে রাসায়নিক পরিপাক। জিনিসটা বুঝছো কিনা বলো? বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই হচ্ছে আমাদের পরিপাকের বিষয়টা। আমরা পরিপাকের সংজ্ঞাটা আশা করি আমরা ভুলবো না। পরিপাক কাকে বলে? পরিপাক তাকেই বলে যাকে যে প্রক্রিয়ায় বা যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, অনেকভাবে বলতে পারো, যে জৈব রাসায়নিক বা যে
যে প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তুকে সরল খাদ্য কণায় পরিণত করা। কেমন সরল খাদ্য কণা? দেহের শোষণ উপযোগী। দেহের যে শোষণ করতেছে কোনটাকে বলা হচ্ছে? এই যে পরিপাক নালী থেকে রক্তনালীতে খাবারটা আসার কথা বলা হচ্ছে, এটা কি শোষণ বলতেছে? কি বলতেছে? শোষণ। তাহলে আমরা যদি বলি যে শোষিত খাদ্য কণাকে, মানে আমরা যদি বলি যে গৃহীত খাদ্যবস্তুকে, জটিল খাদ্যবস্তুকে দেহের শোষণ উপযোগী সরল খাদ্য কণায় পরিণত করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলবো পরিপাক। সেটা হতে পারে যান্ত্রিক, হতে পারে কি রাসায়নিক। তো এই পরিপাকের সাথে রিলেটেড যে বিষয়গুলো একটু খেয়াল করো। পরিপাকের সাথে আমরা যদি বলি, হ্যাঁ, তো আমরা যদি এই বিষয়টা বলি, একটু করে খেয়াল করো, যে আমরা যদি বলি যে পরিপাক, এই যে পরিপাকটা বুঝছো এখন, পরিপাক মানে খাদ্যবস্তুকে ক্ষুদ্র কণায় পরিণত করা। এটা করব আমরা যে সিস্টেমের মাধ্যমে। সিস্টেম মানে এখানে পদ্ধতি না, আবার অন্য কিছু মনে করিও না। সিস্টেম মানে এখানে পদ্ধতি না, সিস্টেম মানে যতগুলা অঙ্গের মাধ্যমে আমরা করব সেই সবকটা অঙ্গকে একত্রে বলা হয় সিস্টেম, বাংলায় বলা হয় তন্ত্র। তাহলে এই যে আমরা এই যে পরিপাকের যে কাজটা খেয়াল করো, এই যে পরিপাকের যে কাজ, সেই কাজটা আমরা করব যে অঙ্গগুলোর সাহায্যে, সেইগুলোকে আমরা বলবো একত্রে তন্ত্র। এবং সেগুলোকে কেমন তন্ত্র বলবো? পরিপাকতন্ত্র। কি তন্ত্র? পরিপাকতন্ত্র। তাহলে দেখো, বুঝো নাই মনে হয় না? বুঝো নাই না? ভালো করে খেয়াল করো। আমি বললাম এখানে অনেকগুলো অঙ্গ আছে না? এখানে একটা সুন্দর একটা জিহ্বা আছে, হ্যাঁ, জিহ্বা আছে একটা। তারপরে এখানে একটা মুখগহ্বর আছে, এখানে একটা অন্ননালী আছে, এখানে একটা পাকস্থলী আছে, এখানে ক্ষুদ্রান্ত্র আছে, বৃহদান্ত্র আছে, ফায়োছিদ্র আছে। তো সবকটা অঙ্গ মিলে এই সবকটার মধ্যেই তো পরিপাক জিনিসটা হচ্ছে, তাই না? পরিপাক জিনিসটা সবকটা অঙ্গের মধ্যেই হচ্ছে। তাহলে এখান থেকে শুরু হয়ে এখানে গিয়ে শেষ হচ্ছে। তো আমরা সবকটা অঙ্গকে, যে যতগুলা অঙ্গ পরিপাকের সাথে সম্পর্কিত, তাকে আমরা বলবো পরিপাকতন্ত্র। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা পরিপাকতন্ত্রটা সম্পর্কে আগে একটু জেনে নিই আমরা। তো আমরা এই পরিপাকতন্ত্রটা সম্পর্কে তাহলে দেখো, যে অঙ্গগুলো এখান থেকে এই পর্যন্ত অনেকগুলো অঙ্গ আছে, পাকস্থলী আছে, ক্ষুদ্রান্ত্র আছে, বৃহদান্ত্র আছে, অন্ননালী আছে, যতগুলো অঙ্গ আছে, তাহলে দেখো পরিপাক কাজে নিয়ন্ত্রিত হয় যে তন্ত্রের মাধ্যমে, তাকে বলা হয় পরিপাকতন্ত্র। তো এটাকে আমরা, এই পরিপাকতন্ত্রটা সম্পর্কে আমরা জানবো এখন। এই পরিপাকতন্ত্রটাকে দুই ভাগে ভাগ করা যায়। পরিপাকতন্ত্রটাকে দুই ভাগে ভাগ করা যায়। পরিপাকতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। হ্যাঁ স্যার, এটা কি বললেন? হ্যাঁ, আমি আগে চিত্রটা আঁকি, যদিও এখানে জায়গাটা কম, তারপর আমি চেষ্টা করব এই কম জায়গার মধ্যে কি করা যায়। দেখো, প্রথম কথা হচ্ছে, ধরো আমি যদি এভাবে আঁকি, ধরো এই হচ্ছে আমার না, ধরো কোনো একজনের, এই হচ্ছে কোনো একজনের একটা নালী। এই যে দেখো, এরকম একটা আমার শ্বাসনালীর পিছন দিয়ে একটা নালী গেছে না? এটা হচ্ছে অন্ননালী। এটা কি? অন্ননালী। এবং এই অন্ননালীর নিচে এরকম একটা থলির মতো একটা অংশ থাকবে। ঠিক আছে? একটা থলির মতো একটা অংশ থাকবে। তারপর এই থলিটা খেয়াল করো, এই থলির মতো এই অংশটা যদি, হ্যাঁ, তোমরা যদি, এটা আমি আগে আঁকায় ফেলতেছি কারণ এটার থেকে বেশ কয়েকটা জিনিস তোমরা জানতে পারবা। তো এই থলির মতো কয়েকটা অংশ থাকবে, তো খেয়াল করো। সরু একটা নালী, এটা এখানে এভাবে পেঁচানো থাকবে তোমার শরীরের মধ্যে, সবারই আছে। যদি ডাক্তার হও তাহলে তুমি এগুলো দেখতে পারবা, একদম হাতে নিয়ে দেখতে পারবা। হ্যাঁ, এরকম কতগুলো নালী থাকবে। তারপর আমরা যদি একটু খেয়াল করি, এরকম কতগুলো নালী এভাবে পেঁচানো থাকবে। তো পেঁচানো থাকতে হ্যাঁ, এরকম কতগুলো নালী পেঁচানো থাকবে। তারপর এক পর্যায়ে এই যে নালীটা, এটা তো সরু আছে, তাই না? দেখবা যে এক পর্যায়ে এটা মোটা হয়ে গেছে। এই নালীটা কি হয়ে গেছে? এই নালীটা এরকম মোটা হয়ে গেছে। ঠিক আছে? এই নালীটা এইরকম
এরকম মোটা হয়ে গিয়েছে। ঠিক আছে, এরকম কি হয়ে গেছে, এরকম মোটা হয়ে গিয়েছে। মুছে গেল কেন? ঠিক আছে, তারপর এটাকে আমরা একটু এই জায়গাটাতে একটু মোটা করে নিই, তারপর এই দিক দিয়ে একটা ছিদ্র দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা যদি এই জায়গাটা একটু খেয়াল করি, এই জায়গাতে একটা সুন্দর কিউট একটা জিহ্বা থাকবে। হ্যাঁ, আজকে জিহ্বার আত্মকাহিনী পড়াবো যদি সময় হয়। এই জিহ্বাটার অনেক কাহিনী। এই জিহ্বা, আমরা জিহ্বা কন্ট্রোল করতে পারি না, তাই না? যত লোভ, যত লালসা, হ্যাঁ, সব এটার মধ্যে। হ্যাঁ, যত ডট 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 সব এটার মধ্যে। ঠিক আছে, তো আমরা এই জিহ্বা সম্পর্কে আজকে একটু জানবো, এই জিহ্বার মধ্যে কি আছে আসলে। তাহলে দেখো, আমি যে জিনিসটা আঁকলাম এখানে একটু খেয়াল করো যে স্যার আপনি কি আঁকছেন, আমি পুরাটা আঁকি নেই। তুমি যদি বুঝো যে স্যার মস্তিষ্কটা কোথায়, আমাদের মস্তিষ্কটা এখানে, এই যে এখানে যে উপরে থাকবে। আমরা জাস্ট এই যে এখানে যদি আমাকে কেটে ফেলো, আমাকে যদি এখান থেকে কেটে ফেলো, তাহলে এই যে কেটে ফেলা হয়েছে এখান থেকে, জাস্ট আমরা এই জায়গাটা আঁকছি, জাস্ট এই জায়গাটা কেটে ফেলার পরে যেটা থাকবে, এই যে এতটুকু যে অংশ আঁকা হয়েছে, এটা হচ্ছে তোমার তালুটা। এই যে এটা আমাদের তালু। তো এটা হচ্ছে মুখছিদ্র, এটা হচ্ছে কি মুখছিদ্র। তাহলে দেখো একটু খেয়াল করো, আমরা যদি প্রথম থেকে আসি, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে মুখছিদ্র, এটা হচ্ছে কি ছিদ্র, এটা হচ্ছে মুখছিদ্র। ঠিক আছে, আর মুখছিদ্রের পরেই যে জায়গাটা আছে, এটা হচ্ছে মুখগহ্বর। কি আছে এটা? এটা হচ্ছে মুখগহ্বর। ঠিক আছে, তারপরে যদি আমরা একটু নিচের দিকে যাই, সেটা হচ্ছে অন্ননালী। কি আছে রে? অন্ননালী। অন্ননালী। স্যার আপনি আরেকটু গভীরে যান, আরেকটু ভিতরে গেলে আমরা পাবো হচ্ছে পাকস্থলী। কি পাবো? আমরা পাবো পাকস্থলী। ঠিক আছে, পাকস্থলীর পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্তের পরে, ক্ষুদ্রান্ত আমরা এখান থেকে দেখাই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। পুরোটাই হচ্ছে ক্ষুদ্রান্ত। হ্যাঁ, পাকস্থলীর পরে আমরা এটাকে আমরা বলবো ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের পরে যে অংশটা মোটা হয়ে গেছে সেটা হচ্ছে বৃহদান্ত্র। বৃহদান্ত্র। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই জায়গাটা আশা করি মোটামুটি তোমাদের ক্লিয়ার। হ্যাঁ, মুখছিদ্র, মুখগহ্বর, অন্ননালী। আচ্ছা, এখানে একটা মিসিং হয়ে গেল আমাদের, এই জায়গাটাতে একটু বলবো আমরা এই জায়গাটাতে একটু বলবো, যদিও জায়গা কম এখানে, আমরা এই জায়গাটা একটু বলবো। মুখচিত্র, মুখগহ্বর, তারপর আমরা এই জায়গাটা বলবো একটু, এই জায়গাটাতে বলে দিই আমি। এই যে এই অংশটা, যে এই যে ওয়ালটা, এই যে প্রাচীরটা, হ্যাঁ, হা করলে পিছন থেকে দেখা যাবে না। একজন মানুষকে যদি জোরে করে হা করাও, হ্যাঁ, জোরে করে যদি হা করাও, তাহলে ইয়ার মতো, কিসের মতো, এই লোকটার নাম কি, রোদ্দুর রায়। রোদ্দুর রায় অনেক সময় খেয়াল করবা, রোদ্দুর রায় হা করলে দেখো যে ভিতরে যা আছে সব দেখা যায়। তুমি অন্ননালী, পাকস্থলীও দেখতে পারবা। হ্যাঁ, এমন বড় করে হা করে। তো ওর হা করাটা একটু দেখবা, একটু গুগল থেকে সার্চ করে। তো এই রোদ্দুর রায়ের এই মুখ দিয়ে হা করছে, তো পিছন দিকে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেটাই হচ্ছে কি, এই পিছন থেকে যেটা আমরা দেখতে পাই পিছনের দিকে, আমাকে যদি হা করে, সেটা এত ভালো করে আমি হা করতে পারি না, দেখাতাম। তো এই পিছনে যেটা দেখতেছি আমরা, হা করলে পিছনে যে অংশটা দেখতে পারি সেটাই হচ্ছে গলবিল। সেটা কি? সেটা হচ্ছে গলবিল। সেটা হচ্ছে কি? গলবিল। ঠিক আছে, আচ্ছা, আমরা এতটুকু আশা করি বুঝতে পেরেছি। এখন একটু নিচের দিকে যদি আমরা আসি, সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত পাইলাম। তো দেখো, আমি যদি একদম, এগুলো কঠিন কিছু না, এগুলো ক্লাস 10-এও ছিল বোধ হয়, পড়ো নাই তোমরাই, খুব সুন্দর, না পড়লে অসুবিধা নেই। এদিকে দেখো, এই যে ছিদ্রটা যেটা দেখতেছি আমরা, এই যে ছিদ্রটা, এই যে ছিদ্র, এই যে ছিদ্রটা দেখতেছো না, ছিদ্রটা, এগুলো তো আবার ঠোঁট, এটা না, ছিদ্রটা যেটা যে দিক দিয়ে ডুববে খাবারটা, এটাকে বলা হয় মুখছিদ্র। এটা তো আর বোঝানোর কিছু নাই। মুখছিদ্র থেকে ভিতরে ঢুকলে যে জায়গাটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে মুখগহ্বর। মুখগহ্বর, হ্যাঁ, মুখগহ্বর। মুখগহ্বরের পেছনের দিকে যে ওয়ালটা আছে, যে প্রাচীরটা আছে, এই প্রাচীরটাকে আমরা বলবো গলবিল। কি বলবো আমরা? গলবিল। এই কি বলবো রে? গলবিল। বর্ণা কি বলবো? গলবিল। আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝলাম।
গলবিলের পরে যে নালীটা নামছে এটা হচ্ছে অন্ননালী। কি নালী? অন্ননালী। সেটাকে কেউ কেউ খাদ্যনালীও বলে থাকে। অন্ননালী, হ্যাঁ, আবার কেউ কেউ কী বলবো? খাদ্যনালী। আর এটাকে ইংলিশে বলা হয় ইসোফ্যাগাস। কি বলা হয়? ইসোফ্যাগাস। কেউ কেউ ঢং করে এটাকে বলে ও ইসোফ্যাগাস। হ্যাঁ, বানানটা এরকম, ও ইসোফ্যাগাস। হ্যাঁ, ইসোফ্যাগাস। তো যাই হোক, আমরা ইংলিশে যাবো না, মেডিকেলে উঠলে তখন এটা। তো এটাকে ইসোফ্যাগাসও বলা হয়, মানে ও একটা ওটা উচ্চারণ হয় না আর কি, নর্মালি এটাকে ইসোফ্যাগাস বলা হয়। মজা করে কেউ কেউ ও ইসোফ্যাগাস বলে। আচ্ছা, যাই হোক, আমরা প্রথমে যেটা পারলাম এর ছিদ্র যেটা, সেটা হচ্ছে মুখছিদ্র। মুখছিদ্র পরে যে গহ্বর, মুখগহ্বর, যে পিছনে যে ওয়ালটা গলবিল, গলবিল থেকে যেটা নামছে সেটা হচ্ছে অন্ননালী বা খাদ্যনালী। অন্ননালী বা খাদ্যনালী থেকে যেটা পাইলাম সেটা হচ্ছে পাকস্থলী। পাকস্থলী, যে থলির মতো যে অংশ পাকস্থলী, যে থলির মতো যে অংশ পাকস্থলী। যে নালী আসছে সেটা অন্ননালী, যে নালী আসছে সেটা কি? অন্ননালী। হ্যাঁ, এই তো। তো আশা করি আমরা পারবো এখন। তো এই যে এতটুকু অংশ পারবো না আমরা? এতটুকু অংশ আশা করি পারবো। এখন আমরা যদি এই জায়গায় আসি, পাকস্থলী থেকে যে নালীটা বের হয়েছে, একটু ভালো করে বুঝো জিনিসটা। পাকস্থলী থেকে যে নালীটা নিচের দিকে নামলো, ছোট সরু সূক্ষ্ম নালী, এতটাও সূক্ষ্ম না, সরি একটু বেশি বলে ফেলছি আবেগে। পাকস্থলী থেকে যে সরু নালীটা নিচের দিকে নামছে, ওই সরু নালীটাকে বলা হচ্ছে ক্ষুদ্রান্ত্র। তাহলে এখানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র। এটা কি? বলো বলো বলো। এটা হচ্ছে কি? এই যে নালীটা, এটা কি? এই যে নালীটা, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র। এটা কি নালী বলো? এটা ক্ষুদ্রান্ত্র। ক্লিয়ার? আচ্ছা, বুঝলাম স্যার। এই যে সরু যে নালীটা, যে এখান থেকে এই পর্যন্ত, যে পাকস্থলীর পরেই যে নালীটা, এই যে নালীটা, সেটা ক্ষুদ্রান্ত্র। ক্লিয়ার কিনা? আশা করি ক্লিয়ার। ও আচ্ছা, তোমাদেরকে একটা ইংলিশ বলে রাখি, পাকস্থলীকে ইংলিশে স্টমাক বলা হয়। কি বলা হয়? স্টমাক। হ্যাঁ, স্টমাক পেইন, আমাদের পেটে ব্যথা বলি না? দেখো, আমার উপর থেকে যে এটাকে আমরা পেট বলি, সেটাকে ইংলিশে বলা হয় অ্যাবডোমেন। কি বলা হয়? উপর থেকে যেটাকে আমরা পেট বলি, পেট, সেটাকে আমরা কি বলি? অ্যাবডোমেন। আর পরিপাকনালীর এই অংশটাকে বলা হয় স্টোমাক। কি বলা হয়? স্টোমাক। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখানে আরেকটা জিনিস বলতাম কিন্তু ইচ্ছা করছে না, আবার তোমরা যেটা হচ্ছে তোমাদের এই জিনিসটা আশা করি ক্লিয়ার। তো আমরা যদি আসি যে এই যে দেখো, তাহলে পাকস্থলী বলো আর স্টোমাকই বলো, কিন্তু অ্যাবডোমেন বলিও না। বাইরে থেকে যেটা দেখা যায় সেটা অ্যাবডোমেন। তো এখানে যেটা, সেটা হচ্ছে স্টোমাক। তো স্টোমাকের নিচেই যে নালীটা, এখানে ক্ষুদ্রান্ত্র বলতে কি নয়, ক্ষুদ্রান্ত্র বলতে একটা নালী, জাস্ট, আর কিচ্ছু না। ক্ষুদ্রান্ত্র হচ্ছে একটা নালী। বৃহদান্ত্র সেটাও একটা নালী। কারণ এখানে আমরা যা পড়তেছি, এই মুখছিদ্র থেকে একদম ফায়োছিদ্র পর্যন্ত, ফায়ো, হ্যাঁ, অনেকে এটাই ভাবে উচ্চারণ করে যে পায়োছিদ্র। এই মুখছিদ্র থেকে একদম পায়োছিদ্র পর্যন্ত যেটা দেখতেছো পুরাটাই নালী। একটা নালীর শেপটা চেঞ্জ হয়েছে আর কি, এক এক জায়গায় এক এক আকার ধারণ করলো, আমরা এক এক নাম দিলাম। ধরো তুমি, আমি ঢাকা তো খুব ভালো করে চিনি না, ধরো ঢাকা নিউ মার্কেট থেকে তুমি মতিঝিল যাবা, তাই না? তাহলে নিউ মার্কেট থেকে মতিঝিল যাওয়ার সময় কি হয়েছে, যে অলিগুলিতে বিভিন্ন নাম ধারণ করবে না? বিভিন্ন স্টপেজে গিয়ে বিভিন্ন নাম ধারণ করতে না? রাস্তা, এটা পুরাটাই কিন্তু রাস্তা, কিন্তু এক এক জায়গায় গিয়ে এক এক নাম ধারণ করছে, তাই না? তাহলে এটা পুরাটাই কিন্তু একটা রাস্তা, একটা নালী। রাস্তা না, একটা নালী। এই নালীটার এই জায়গাটায়, এইখানে এরকম একটা আকৃতি, এখানে নলের মতো, এখানে থলির মতো, এখানে আবার নলের মতো, এখানে আবার কি ভাঁজ, তাই না? তো জিনিসটা হচ্ছে পুরাটাই কিন্তু নালী, পুরাটাই কি নালী, কিন্তু নালীটার এক এক জায়গায় এক এক আকার থাকায় আমরা এক একটা নাম দিলাম, তাই না? আমরা এখানে উপরে লিখে রাখতে পারি, এগুলো যা পড়তেছি আমরা সবই হচ্ছে নালী। কি নালী? সব হচ্ছে একত্রে আমরা বলতে পারি পরিপাক নালী। এখানে সবাই কি নালী বলো? সবাই হচ্ছে এখানে পরিপাক নালীর এক একটা অংশ। পরিপাক নালীটা এইখানের নাম মুখছিদ্র, এখানের নাম, এটা মুখছিদ্র, এটা মুখগহ্বর, এগুলো হচ্ছে পরিপাক নালীর অংশ, সোজা কথা যদি আমরা বলি। আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখো, আমরা যদি একটু সামনের দিকে আগাই, যদি দেখো পাকস্থলীর পরে যে নালীটা আছে, যে ক্ষুদ্র নালীটা, ক্ষুদ্র বলতে কোনটা? তার ব্যাসটা ক্ষুদ্র, কিন্তু লম্বাই কিন্তু বেশি। তো দেখো, পাকস্থলীর পরে যে ছোট নালীটা আছে, সেটা মানে ছোট বলতে সরু, সরু সরু, নট ছোট, কি বলবো আমরা? সরু নালী বলবো, সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র।
এখন ক্ষুদ্রান্তটাকে আবার তিনটা অংশে ভাগ করা যায়। একটাকে আমরা বলবো ডি জে আই, আমার এইভাবে মনে আছে। ক্ষুদ্রান্তের আবার তিনটা অংশ থাকে, একটা নাম কি ডি জে আই। স্যার ডি জে আই মানে কি? ডি দিয়ে হচ্ছে ডিউডেনাম। ডি দিয়ে কি? ডি দিয়ে হচ্ছে ডিউডেনাম। স্যার বুঝলাম। জে দিয়ে কি? জে দিয়ে হচ্ছে জেজুনাম। জেজুনাম বুঝলাম। স্যার আই দিয়ে কি? আই দিয়ে হচ্ছে ইলিয়াম। আই দিয়ে কি? আই দিয়ে হচ্ছে ইলিয়াম। আই দিয়ে কি বলো? আই দিয়ে হচ্ছে ইলিয়াম। ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে ডি দিয়ে হচ্ছে ডিউডেনাম, আর এক যে দিয়ে জ্যাজোনাম, আর একই দিয়ে ইলিয়াম। ক্লিয়ার? তাহলে দেখো ক্ষুদ্রান্ত মানে কি ডি জে আই। হ্যাঁ, ক্ষুদ্রান্ত মানে কি ডি জে আই। ক্ষুদ্রান্ত তিনটা অংশের নাম কি? ক্ষুদ্রান্তরকে আবার তিনটা অংশে ভাগ করা যায়, সেটা বললাম আমি। ক্ষুদ্রান্তকে তিনটা অংশে ভাগ করা যায়, একটা ডি, একটা জে, একটা আই। ডি জে আই মনে থাকবে? আচ্ছা, ডি জে আই। তো ডি দিয়ে ডিউডেনাম, জে দিয়ে জ্যাজোনাম, ই দিয়ে আই দিয়ে ইলিয়াম। ওকে ফাইন। এখন আমরা যদি এই জায়গাতে আসি, স্যার এখানে আবার খেয়াল করো, এই যে দেখো স্টোমাকের পরে, দেখো স্টোমাকের পর থেকে এই যে দেখো এইখান থেকে এবং এই পর্যন্ত পুরাটাই কিন্তু ক্ষুদ্রান্ত। দেখো এখানে কি, তার ব্যাসটা কিন্তু ক্ষুদ্র, লম্বাই ক্ষুদ্র না, সে তার ব্যাসটা ক্ষুদ্র। তাহলে এইখান থেকে এই পর্যন্ত, এই যে এই জায়গাটা থেকে এই জায়গা, দেখো এই জায়গাটা থেকে এই জায়গা পর্যন্ত যা দেখছি আমরা পুরাটাই কিন্তু ক্ষুদ্রান্ত। বৃহদান্ত শুরু হয়েছে কিন্তু এখান থেকে, তাহলে পুরাটাই ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তটাকে তিনটা অংশে ভাগ করতে পারি ডি জে আই। এখন একটা জিনিস তোমাকে বলি, সেটা হচ্ছে যে এইখান থেকে এই পর্যন্ত, দেখো এইখান থেকে, যে দেখো এইখান থেকে এই পর্যন্ত পুরাটা ক্ষুদ্রান্ত। তাহলে কোনটা এখানে কতটুকু ডিউডেনাম, কতটুকু জেজুনাম, কতটুকু ইলিয়াম, এটা তোমরা তখনই বুঝবা যখন তোমরা তখনই বুঝবা বলতে তখনই পড়ানো হবে তোমরা যদি মেডিকেলে চান্স পাও। এবং আপাতত এইচএসসি লেভেলের জন্য তোমার জানা এটা জানার দরকার নেই যে এখানে কতটুকু ডিউডেনাম, এখান থেকে কতটুকু জেজুনাম, এখান থেকে কতটুকু ইলিয়াম। তা আপাতত জাস্ট এটা মনে রাখবা, কারণ এখানে ডিফারেন্সিয়েট করা যায় না, মানে এটাকে পার্থক্য করা যায় না। এই তিনটা প্রায় একই রকম। হ্যাঁ, তুমি যখন তোমার হাতে ধরিয়ে দেওয়া হবে একটা মানুষের নাড়ি বুড়ি, তখন এটা বুঝতে পারবা যে এটা ডিউডেনাম, এটা জেজুনাম, এটা ইলিয়াম, যখন স্যাররা তোমাদেরকে এটা বলে দিবে। আপাতত না দেখালে এটা বুঝবা না যে এটার মধ্যে কি পার্থক্য। আপাতত এইখান থেকে পর্যন্ত পুরোটাই হচ্ছে ক্ষুদ্রান্ত, তার তিনটা অংশ ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, জাস্ট এতটুকু মনে রাখলে এনাফ। তাহলে এইখান থেকে এই পর্যন্ত ক্ষুদ্রান্ত, তার তিনটা অংশ ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। এখন কোনটা ডিউডেনাম, কোনটা জেজুনাম সেটা খুঁজতে যাও না, তাহলে আবার নাড়ি বুড়ি কেটে দেখাতে হবে। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে আমরা যদি এই জায়গায় আসি, আমরা যদি এই যে এই অংশটার ক্ষেত্রে যদি আসি, তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি ক্ষুদ্রান্ত হয়, কেন ক্ষুদ্র বলা হচ্ছে? তার ব্যাসটা ক্ষুদ্র, লম্বাই কিন্তু ক্ষুদ্র না, মনে রাখবা লম্বাই কিন্তু ক্ষুদ্রান্ত। দেখো একটা মজার বিষয় কি জানো? মজার বিষয় হচ্ছে ক্ষুদ্রান্ত কিন্তু বৃহদান্তের থেকেও লম্বা। তাই কি বলছি? ক্ষুদ্রান্তটা কিন্তু বৃহদান্ত থেকেও লম্বা। লম্বাই কিন্তু ক্ষুদ্র নয়। তাহলে ক্ষুদ্রান্ত কেন বলা হচ্ছে? ক্ষুদ্রান্তটা বৃহদান্তের থেকেও লম্বা। তাহলে ক্ষুদ্রান্ত কেন বলা হচ্ছে? কারণ তার ব্যাসটা ক্ষুদ্র। তার কি? তার ব্যাস ক্ষুদ্র, তাই ক্ষুদ্রান্ত বলা হয়। আর এইখানে দেখো এর ব্যাসটা লম্বা, এর ব্যাসটা বৃহৎ, তাই একে বৃহদান্ত্র বলা হয়। তাহলে এর ব্যাস ক্ষুদ্র তাই ক্ষুদ্রান্ত, এর ব্যাস বৃহৎ তাই বৃহদান্ত্র। কিন্তু লম্বার যদি চিন্তা করো, লম্বার কথা যদি চিন্তা করো, তাহলে ক্ষুদ্রান্ত লম্বা, বৃহদান্ত্র শর্ট, মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা যদি বলি যে স্যার বৃহদান্ত্রের মধ্যে কি কোনো ভাগ আছে? হ্যাঁ, অবশ্যই ভাগ আছে। তাহলে আমরা যদি বৃহদান্ত্রের ভাগগুলো দেখি, একটা হচ্ছে সি সি, তারপরে একটা হচ্ছে কো ম, সিকাম। ঠিক আছে, আমরা ইংলিশ বলতে গেলে আমরা এইভাবে বলতে পারি সি সি এম, কারণ দুইটা সি একরকম হয়ে যাচ্ছে, আমরা ইংলিশে বলতেছি না। সি সি এম না বলে আমরা বলবো কি সিকুম। কি বলবো? সিকুম। আচ্ছা, সিকিম একটা কিসের নাম বলো তো দেখি, কে পারো? সিকিম, সিকিম কিসের নাম বলো? সাধারণ জ্ঞান কার কেমন জানো ধারণা আছে? দেখো, তাহলে বৃহদান্ত্র দিয়ে আমরা কি মনে রাখবো? বৃহদান্ত্র দিয়ে আমরা মনে রাখবো সিকুম। কি মনে রাখবো? সিকুম। তো স্যার সিকুম দিয়ে কি বোঝাতে চাচ্ছেন স্যার আপনি? সিকুম দিয়ে বোঝাতে চাচ্ছি যে বৃহদান্ত্রের মধ্যে আবার তিনটা অংশ থাকবে। একটা হচ্ছে সিকাম, একটা কি সিকাম, একটা হচ্ছে কোলন, একটা হচ্ছে মলাশয়। মলাশয়। একটা জিনিস মনে রাখবা যে স্যার কি মনে রাখবো? যে এখানে কিন্তু আমি সিরিয়ালটা মনে রাখাটা জরুরি।
কোনটা কি সেটা যদি নাও, এখানে তো কোনটা কি তো বোঝা যাচ্ছে না, যেমন ডিউডেনাম জিওজেনাম ইলিয়াম কোনটা কি বোঝা যাচ্ছে না, কিন্তু তোমার সিরিয়ালটা মাথায় রাখতে হবে যে কোনটার পর কোনটা আসতেছে। তাহলে দেখো ডিউডেনামের পরে কি অবস্থান করবে জেজুনাম, জেজুনামের পরে কি অবস্থান করবে ইলিয়াম। এই জন্য আমি বলছি ডিজে আই, তুমি এরকম করে আই এম ডিজে যদি করো তাহলে সিরিয়ালটা কিন্তু ব্রেক হয়ে যাবে, আর সিরিয়াল ব্রেক হলে তুমি এমসিকিউতে ধরা খেয়ে যাবা। তো এই জন্য আমার সিরিয়ালটা মনে রাখার জন্য আমাকে এইভাবে উচ্চারণ করবো ডিজে আই। তাহলে আগে ডিউডেনাম, তারপর জেজুনাম, তারপর ইলিয়াম। কোনটা কি না বলতে পারলো, কোনটার পর কোনটা সেটা বলতে হবে। আচ্ছা, তারপরে বৃহদান্ত্রের সিরিয়ালটা মনে রাখতে হবে। প্রথমে কি সিকাম, প্রথম কি সিকাম, তারপরে কি কোলন, তারপর মলাশয়। তাহলে আমরা বৃহদান্ত্রের 3টা অংশ পাইলাম। এখন কথা হচ্ছে কি স্যার, কি কথা, এখন কথাটা হচ্ছে কি যে এখন আমরা যদি কথাটা বুঝতে চাই সেটা হচ্ছে এরকম যে কীরকম, স্যার আপনি এখানে কি 3টা জিনিস বুঝাই দিতে পারবেন? হ্যাঁ, এখানে একটু কিছুটা বোঝানো যাবে। এখানে কোনটা ডিউডেনাম, কোনটা জেজুনাম, কোনটা ইলিয়াম না বোঝা গেলেও আমরা এখানে এটা বলে দিতে পারবো, মোটামুটি এটা দেখাইতে পারবো যে কোনটা সিকাম। দেখো ক্ষুদ্রান্ত্রের পরের অংশটাই হচ্ছে সিকাম, এতটুকু অংশ, একটা ক্ষুদ্র অংশ থাকবে ক্ষুদ্রান্তের এই জায়গাটার মধ্যে কি থাকবে, একটা সিকাম থাকবে। হ্যাঁ, তো দেখো খেয়াল করো, ক্ষুদ্রান্তের এই অংশটার মধ্যে কি থাকবে, একটা সিকাম থাকবে। মানে ক্ষুদ্রান্ত্রের আমি বলি এতটুকু তো কি, আমি যদি এটা একটু ব্রড করে দিই, বরাট করে দিলে মনে হয় সুবিধা হবে। আমি এটা বরাট করে দিই, দাঁড়ো, এই যে দেখো এটা একটু বরাট করে দিই, আশা করি বুঝতে পারবা। দেখো এটা তো পুরাটাই ক্ষুদ্রান্ত, তাই না? এটা হচ্ছে পুরাটাই ক্ষুদ্রান্ত, এটা পুরাটাই ক্ষুদ্রান্ত, এটা পুরাটাই ক্ষুদ্রান্ত, ভালো করে খেয়াল করো, পুরাটাই ক্ষুদ্রান্ত না? তাহলে ক্ষুদ্রান্তের পরেই তো বৃহদান্ত্র, ক্ষুদ্রান্তের পরেই, এই যে এটা ক্ষুদ্রান্ত হলে এটা বৃহদান্ত্র। তো এই যে ক্ষুদ্রান্তের পরেই যে বৃহদান্তের যে প্রথম অংশটা, যে এতটুকু অংশ আমরা বলতে পারি সিকাম। কি বলতে পারি? সিকাম। আর সিকাম থেকেই আচ্ছা সিকাম, আচ্ছা বুঝছি, তারপর আমরা পরে আমি আসতেছি। সিকামের পরের অংশটা এটা হচ্ছে কোলন, এটাও কোলন, এই যে এখানে এটা কি পুরোটাই কি কোলন। তা দেখো এটা কোলন, এটাও কোলন, এটাও কোলন, এটাও কোলন, হ্যাঁ এটাও কোলন। তো দেখো পুরাটাই কোলন, জাস্ট এতটুকু অংশ আমি একটু মোটা করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। জাস্ট এতটুকু অংশ হচ্ছে সিকাম, জাস্ট এতটুকু অংশ হচ্ছে সিকাম, জাস্ট এতটুকু অংশ হচ্ছে সিকাম। দেখো আমার এই অংশটা সিকাম, আর এই পোড়াটা হচ্ছে কোলন, এটা সিকাম, আর পোড়াটা কি কোলন, আর এটা হচ্ছে মলাশয়, এটা কি মলাশয়। তা দেখো এতটুকু অংশ সিকাম, তো আমার এটা ক্ষুদ্রান্ত তো এখানে এসে শেষ, ক্ষুদ্রান্ত শেষ হলে বৃহদান্ত শুরু। তো বৃহদান্ত কি দিয়ে শুরু? এইটা সিকাম দিয়ে শুরু। সিকামের পরের অংশটা এটা কোলন, এটাও কোলন, এটাও কোলন, আবার কোলন গিয়ে পড়তেছে মলাশয়ে গিয়ে, তারপর এটা হচ্ছে মলাশয়। এখন আমি তোমাদেরকে বলি যে স্যার এইখানে আমরা এগুলো নাম দিতে পারি। এই যে কোলনটা এটা উপরের দিকে উঠতেছে না, আমি যদি এখান থেকে যাত্রা শুরু করি, তা দেখো এই যে সিকাম, তারপর কি কোলন না, তো এটা উপরের দিকে উঠতেছে। এই জন্য আমরা এটাকে বলি ঊর্ধ্বগামী কোলন। কি বলি আমরা? ঊর্ধ্বগামী কোলন, ইংলিশে বলি অ্যাসেন্ডিং কোলন। ইংলিশ লাগবে না, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ঊর্ধ্বগামী কোলন। যদি কেউ ইচ্ছা থাকে ইংলিশে জেনে রাখতে পারো, এটা অ্যাসেন্ড করতেছে, এটা ঊর্ধ্বগামী কোলন। আর এটা কি কোলন? এটা কিন্তু প্রস্থভাবে যাচ্ছে, অনুপ্রস্থ, দেহের অনুপ্রস্থভাবে যাচ্ছে, এটা হচ্ছে অনুপ্রস্থ কোলন। কি কোলন? এটা অনুপ্রস্থ কোলন। তাহলে এটা হচ্ছে ঊর্ধ্বগামী কোলন, এটা অনুপ্রস্থ কোলন, ইংলিশে বলে এটা ট্রান্সভার্স কোলন। আর এটা হচ্ছে নিম্নগামী কোলন। এটা কি কোলন? এটা হচ্ছে নিম্নগামী কোলন। তো দেখো এটা ঊর্ধ্বগামী কোলন, এটা অনুপ্রস্থ কোলন, এটা নিম্নগামী কোলন। তাহলে আমরা কয়টা পাইছি? আবার কোলন আমরা কয়টা পেলাম? তাহলে আমরা কোলনের কয়টা অংশ পাইছি? একটা ঊর্ধ্বগামী, এটা কি অনুপ্রস্থ, একটা কি নিম্নগামী। এটা ঊর্ধ্বগামী কোলন, এটা অনুপ্রস্থ কোলন, এটা নিম্নগামী কোলন। হ্যাঁ, আরেকটা আছে আবার, এই যে এখানে বেঁকে আছে না যে অংশটা, এটাকে বলা হয় সিগময়েড কোলন। এটা তোমাদের বই অ্যাড করে নাই, আমি এটা ইগনোর করছি। যে এখানে যে অংশটা, এই অংশটাকে বলা হয় সিগময়েড কোলন। কি কোলন? সিগময়েড, দরকার নেই এটা। তারপরেও ঊর্ধ্বগামী, অনুপ্রস্থ, নিম্নগামী, আচ্ছা আমি লিখে দিচ্ছি সিগময়েড কোলন। কি কোলন? সিগময়েড। এই অংশটাকে আমরা বলবো সিগময়েড কোলন, সিগময়েড কোলন। তাহলে ঊর্ধ্বগামী, অনুপ্রস্থ, নিম্নগামী, ঊর্ধ্বগামী, অনুপ্রস্থ, নিম্নগামী, আর এখানে একটু বেঁকে আছে যে অংশটা, সেটা হচ্ছে সিগময়েড কোলন। তাহলে আমরা কি ঊর্ধ্বগামী, অনুপ্রস্থ, নিম্নগামী, আর একটা কি
সিগময়েড কোলন পাইলাম। ওকে, আচ্ছা, তাহলে দেখো তারপরে লাস্টে তো মলাশয় পাইলাম, এবং একটা এবং কি এবং এই জিনিসটা কি বলতো, এই জিনিসটা হচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকে, সেটাকে আমি বইয়ের ভাষায় পায়োছিদ্র বললাম। কি ছিদ্র? পায়োছিদ্র। তাহলে আমরা কি কি পাইলাম দেখি। তা আমরা যদি প্রথম থেকে আসি তাহলে একটু খেয়াল করো। হ্যাঁ, সিকিম, সিকিম হচ্ছে একটা পর্বতের নাম। কে কে জানি উত্তর দিয়েছিল, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখো আমরা যদি বলি, হ্যাঁ, তো দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এই জায়গায় আসি, সেটা হচ্ছে যে আমরা এই পর্যন্ত যা পড়লাম, আমরা যেটা এই পর্যন্ত যা পড়লাম, এই যে আমাদের কাছে আমরা কি পড়লাম, আমরা পড়লাম মুখ্য ছিদ্র, আমরা পড়লাম মুখ্য গহ্বর, আমরা পড়লাম গলবিল। আচ্ছা, এটা মুছে দিই, ডাবল নামগুলো মুছে দিই। আমরা পড়লাম অন্ননালী, আমরা পড়লাম ফাকস্থলী, আমরা পড়লাম আমরা পড়লাম ক্ষুদ্রান্ত্র, আমরা পড়লাম বৃহদন্ত্র, আমরা পড়লাম পায়োছিদ্র। এই যে দেখো, এই যে নাম, যতগুলো নাম আমি পড়ছি সব কটাকে একত্রে আমরা একটা পরিপাক নালী বলবো। কি বলবো? পরিপাক নালী। ঠিক আছে, আমরা এটা বুঝলাম স্যার। ঠিক আছে, পরিপাক নালী। এখন দেখো তাহলে এখানে ক্ষুদ্রান্ত্রের মধ্যে ডিজিআই, ক্ষুদ্রান্ত্রের মধ্যে কি ডিজিআই, আর বৃহদন্ত্রের মধ্যে কি সিকাম কোলন মলাশয় বা সিকুম। এটা আবার ঊর্ধ্ব অনুপ্রস্থ নিম্ন এবং আর সিগময়েড কোলন। আচ্ছা, এই জায়গাতে যদি আমরা দেখি যে আচ্ছা ঠিক আছে আমরা বুঝলাম এটা, তাহলে আমরা এই জায়গাটা আগে মাথায় সেট করব যে পরিপাক নালীর মধ্যে কি কি আছে। তারপর হচ্ছে পরিপাক নালীর সাথে রয়েছে কিছু গ্রন্থি, সেটাকে আমরা বলতে পারি পরিপাক গ্রন্থি। কি বলতে পারি? পরিপাক গ্রন্থি। যেমন মনে করো এই জায়গাতে অনেকে জিহ্বার নিচে, আচ্ছা পরিপাক গ্রন্থি আছে, আচ্ছা বুঝি পরিপাক গ্রন্থি, আচ্ছা এটা পরে আসতেছি। তা এছাড়াও কিছু রয়েছে কি পরিপাক গ্রন্থি রয়েছে। কি রয়েছে? পরিপাক গ্রন্থি। তাহলে দেখো এটাকে আমরা তো ধরো পরিপাক গ্রন্থিগুলোকে আমরা যদি একটু খেয়াল করি, যে মুখের মধ্যে একটা খাবারের একটা আচার বা একটা টক, তেঁতুলের টক, অনেক মজা না? তেঁতুলের কথা বললাম না, যারা তেঁতুল পছন্দ করো তাদের অলরেডি জিভে জল চলে আসছে, এবং আমারও আসছে ইভেন, তাই না? তো দেখো খেয়াল করো, এই যে মুখে যে জল চলে আসার বিষয়টা, এটা খারাপ কিছু না। এটা হচ্ছে যে তুমি যে খাবারটা খাবা সেটার জন্য আগাম প্রস্তুতি। তুমি তেঁতুলটা খাবা মাত্র তুমি লালার সাথে মিশ্রিত করবা, বা কোনো একটা খাবার তুমি খাবা, লালাটার সাথে মিশিয়ে পিচ্ছিল হবে, সেই খাবারটা তুমি তোমার গিলতে সুবিধা হবে। পিছলা খাবারটা খাদ্যনালী দিয়ে ডুক করে গিলে ফেলবা, এটা ঢুকতে সুবিধা হয়, এই জন্য পিচ্ছিল বিষয়টা থাকে এখানে। আমার কথা হচ্ছে এই জায়গাতে কি থাকবে, এই জায়গাতে কিছু গ্রন্থি থাকবে যেখান থেকে লালাটা বের হয়। তাহলে আমার এখানে লালা গ্রন্থি থাকবে। তাহলে আমার পুরাটা হচ্ছে নালী। এখন আমরা পড়বো লালা গ্রন্থি, মানে কিছু গ্রন্থি। তাহলে পুরা জিনিসটাকে আমরা বলবো কি? দেখো এই মুখছিদ্র থেকে পায়োছিদ্র পর্যন্ত যে নালীটা আছে, পুরা নালীটাকে আমরা বলবো পরিপাক নালী। তো পরিপাক নালীর মধ্যে কি কি আছে? এই পরিপাক নালীর মধ্যে এই জিনিসগুলো আছে। তাহলে মুখছিদ্র থেকে পায়োছিদ্র পর্যন্ত যে নালীটা আছে, সেই নালীটাকে বলবো আমরা পরিপাক নালী। আর পরিপাক নালীর একটা অংশ তোমরা তো দেখতেই পেলা, এটা হচ্ছে পুরাটা পরিপাক নালী। এবং এই নালী ছাড়াও কিছু কিছু জিনিস থাকবে যেটা পরিপাকে সাহায্য করে, সেগুলোকে আমরা বলবো গ্রন্থি, যেটা অলরেডি তোমরা প্রমাণ পেয়েছো। এই নালীটার মধ্যে মুখ গহ্বরের মধ্যে এই যে মুখ গহ্বরের মধ্যে পানি আসে না, এই পানিটা কোত্থেকে আসতেছে, লালাটা কোত্থেকে আসছে সেটা আমার জানতে হবে না। তো সেটাকে বলবো এইরকম কিছু, এখানে লালা রসা বের হবে, সেটাকে আমরা বলবো যে গ্রন্থি থেকে লালা রসটা বের হবে সেটাকে বলবো আমরা লালা গ্রন্থি। তারপর হচ্ছে এছাড়াও আরও কিছু গ্রন্থি রয়েছে। এছাড়াও রয়েছে এই যে দেখো এই পাকস্থলীর মধ্যেও কিছু গ্রন্থি থাকবে, এখান থেকেও কিছু রস বের হবে। মোবাইলের লাইটটা অন করো। লাইটটা এইভাবে ধরে রাখবো। আসো এদিকে আসো। লাইটটা একটু সরায় রাখো, যেন আমার লেখাটার উপর না পড়ে। হ্যাঁ ঠিক আছে, আমার লেখাটার উপর যেন না পড়ে। বা তুমি লাইটটা এদিকে রাখো, ফাঁকা জায়গাটাতে রাখো। হ্যাঁ বলো কোনটা? না লাইট লাগবে না। এই ঠিক আছে। আচ্ছা এখন কি দেখা যাচ্ছে? আমার কারেন্ট চলে গেছে। তোমরা কি দেখতে পাচ্ছ? কিনা আমাকে জানো, মানে আমি আরেকটু করে শেষ করে দিব।
দেখতে পাচ্ছ তোমরা? দেখা যাচ্ছে? আচ্ছা, একটু একটু ঝাপসা, আমি এই টপিকটা শেষ করি। হ্যাঁ, একটু ঝাপসা বলতেছো, তুমি লাইটটা কোথায় ধরে রাখছো? তুমি তো অন্ধকার, আমাকে দেখা যাচ্ছে? আমার বাইক না লাইট ধরে রাখছে। আচ্ছা যাই হোক, আমার কাছে দিয়ে দাও, তুমি পারবো না, দাও। তা দেখো, আমি যে জায়গাটাতে লিখি ওই জায়গাটাতে একটু আমি লিখবো কম, মনে রাখার চেষ্টা করবো বেশি। খেয়াল করো, একটু মনে রাখার চেষ্টা বেশি করবা। দেখো, মানে মানে শোনার চেষ্টা বেশি করো, মনে রাখা না। মানে আমি লিখবো কম, শুনতে চেষ্টা করবা। এই আমি একটা কথা বলে দিই, তোমরা কেউ গ্রামীণ ফোন কেউ ইউজ করবে না, বুঝছো? এটা ফালতু একটা নেটওয়ার্ক। গ্রামীণ ফোন কেউ ইউজ করবে না, ঠিক আছে? এই জন্য ব্লার দেখাচ্ছে। আমি ওইটা চেঞ্জ করবো ভাবতেছি। দেখো, আমি যেটা বললাম, তাহলে আমি ওই দিকে না যাই, আজকে গ্রন্থিগুলোর দিকে না যাই। আমরা আজকে যেগুলো পড়লাম, পরিপাক নালীর এক একটা অংশ পড়লাম, এদিকে আরও কিছু জিনিস থাকবে। সেটা সেটা কি, আচ্ছা সেটা একটু বলে দিই। আচ্ছা, সংক্ষিপ্ত আকারে বলে দিই। এটা তো আমার পরিপাক নালীর বিষয়টা গেল। তারপর আমরা যদি দেখি যে এই জায়গাটার মধ্যে একটু দেখো, মানে মুখছিদ্র থেকে পায়ছিদ্র পর্যন্ত যে নালীটা, সেটা পুরাটাই পরিপাক নালী। তো এইগুলোর পাশে কিছু গ্রন্থি থাকবে। এগুলোর পাশে কি থাকবে? কিছু গ্রন্থি থাকবে। ধরো এই জায়গাটার মধ্যে একটা জিনিস থাকবে, খেয়াল করো, মানে এই জায়গায় একটা জিনিস থাকবে যেখান থেকে রসটা বের হয়। এই রসটাকে বলা হয়, যে আমার কথাগুলো শোনো, আমি কিছু লিখছি না, জাস্ট একটু শোনো। তাহলে এখান থেকে যে একটু রস বের হবে সেটাকে আমরা বলবো লালা গ্রন্থি। কি বলবো? লালা গ্রন্থি। এখান থেকে লালা রস বের হয় সেটাকে লালা গ্রন্থি বলবো। একটা মুখ গহ্বরের মধ্যে কিছু লালা গ্রন্থি থাকবে। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা যদি দেখি যে পাকস্থলী বলতে আমরা কি বুঝি? গ্যাস্ট্রিক বুঝি না? তা পাকস্থলীতে কিছু গ্রন্থি থাকবে, তাকে বলবো আমরা গ্যাস্ট্রিক গ্রন্থি। কি বলবো? গ্যাস্ট্রিক গ্রন্থি। ঠিক আছে। তারপর আমরা যদি বলি পাকস্থলীর নিচে যদি আমরা আসি, সেটা হচ্ছে যে ক্ষুদ্রান্তের মধ্যে কিছু গ্রন্থি থাকবে, সেটা ক্ষুদ্রান্ত। এই যে দেখো, পাকস্থলীর ঠিক নিচে এই যে ডিউডেনামের যে এই যে ভাঁজটা, এই জায়গাতে একটা গ্রন্থি থাকবে যেটাকে বলা হয় অগ্নাশয়। কি বলা হয়? অগ্নাশয়। তাহলে আমার পাকস্থলীর ঠিক নিচে ডিউডেনামের ভাঁজের মধ্যে একটা গ্রন্থি থাকবে, সেটাকে বলা হয় অগ্নাশয় গ্রন্থি। কি বলা হয়? অগ্নাশয়। অগ্নাশয় গ্রন্থি। আবার একটা জিনিস খেয়াল করো, এখানে একটা কি থাকবে, আবার ওই যে দেখো অগ্নাশয়ের ঠিক অপোজিটে খেয়াল করো, একটা অগ্নাশয়ের অপোজিটে এরকম একটা কি থাকবে, অগ্নাশয়ের অপোজিটে একটা বৃহৎ, আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি, আমাদের দেহের সবচেয়ে, আমি কিছু লিখছি না, আমার কথাগুলো শোনো, তেমন কিছু লিখছি না। আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি যেটাকে বলি আমরা যকৃৎ, তাহলে আমাদের এইরকম একটা কি থাকবে, যকৃৎ থাকবে। তাহলে দেখো আমি কি বললাম, আমরা যেটা বললাম যে একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমরা যদি বলি যে আমাদের মুখের মধ্যে এক রকমের গ্রন্থি থাকবে। আবার খেয়াল করো, আমার কথাগুলো শোনো, যদি না দেখা যায় আমার কথাগুলো শোনো। আমার মুখের মধ্যে দেখো, আমাদের মুখের মধ্যে একটা গ্রন্থি থাকে যেখান থেকে লালা রস বের হয়, সেটা হচ্ছে লালা গ্রন্থি। পাকস্থলীতে এক ধরনের গ্রন্থি থাকে, তাকে বলা হয় গ্যাস্ট্রিক গ্রন্থি। এবং আমাদের ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্রের মধ্যে এক ধরনের গ্রন্থি থাকে, তাকে বলা হয় আন্ত্রিক গ্রন্থি। আন্ত্রিক গ্রন্থি, ক্ষুদ্রান্ত্রের মধ্যে যেটা থাকবে। এই তিনটা জিনিস মনে রাখবা, তিনটা পজিশনে তিনটা গ্রন্থি আগে মনে রাখবা। একটা হচ্ছে মুখ গহ্বরে যে রসটা থাকে, লালা গ্রন্থি। পাকস্থলীতে যেটা থাকবে গ্যাস্ট্রিক গ্রন্থি। আর অন্ত্রের মধ্যে যেটা থাকবে, ক্ষুদ্রান্ত্রের মধ্যে যেটা থাকবে, সেটা হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। আর দেখো এখানে কিন্তু আমি লালা গ্রন্থিটাও কিন্তু আঁকি নাই, গ্যাস্ট্রিক গ্রন্থিটাও আঁকা হয় নাই, আন্ত্রিক গ্রন্থিগুলো কিন্তু আঁকা হয় নাই। কেননা এখানে গ্যাস্ট্রিক গ্রন্থি আর আন্ত্রিক গ্রন্থিগুলো কিন্তু ছোট ছোট গ্রন্থি। খেয়াল করো, গ্যাস্ট্রিক গ্রন্থি আর আন্ত্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীতে, আন্ত্রিক গ্রন্থি ক্ষুদ্রান্ত্রে। তো এই দুইটা গ্রন্থি কিন্তু ছোট ছোট, এগুলোকে আঁকা যায় না। তবে লালা গ্রন্থিটাকে একে একটু দেখানো যাবে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। যেহেতু আজকে একটু সমস্যা হয়ে গেছে, তাহলে এইখানে দেখি, তাহলে আমরা লালা গ্রন্থিটাকে এঁকে দেখবো। এই জায়গায় যদি আমরা আসি, কোন জায়গায়? অগ্নাশয় গ্রন্থিটা। অগ্নাশয় কি? পাকস্থলীর ঠিক নিচে যে গ্রন্থিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অগ্নাশয় গ্রন্থি, পাকস্থলীর ঠিক নিচে যেটা দেখতে পাচ্ছি। আর পাকস্থলী, এটা অগ্নাশয় গ্রন্থি। আর অগ্নাশয় গ্রন্থির অপোজিটে একটা বড় গ্রন্থি, আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি,
সেটা হচ্ছে যকৃৎ। তাহলে কয়টা পাইলাম আমরা? আমরা কয়টা পাইছি দেখো, আমরা কিন্তু 5টা পাইলাম। তাহলে দেখো 3টা পজিশনে 3টা, মুখ গহ্বরে লালা গ্রন্থি, পাকস্থলীতে গ্যাস্ট্রিক গ্রন্থি, আর আন্তরিক পাকস্থলীর নিচে যে গ্রন্থিটা সেটা হচ্ছে আন্তরিক গ্রন্থি, মানে পাকস্থলীর পরে যেটা আছে আন্তরিক গ্রন্থি, পাকস্থলীর নিচে যেটা আছে অগ্ন্যাশয় গ্রন্থি, তারপরে অগ্ন্যাশয়ের অপোজিটে আছে এবং কি গ্রন্থি, সেটাকে আমরা বলবো যকৃৎ গ্রন্থি। তাহলে দেখো এখানে আমরা এই পাশে শুধু পরিপাক নালীর নামগুলো লিখছি, তাহলে এই পাশে হচ্ছে সব গ্রন্থিগুলোর নাম। তো এটাকে আমরা বলবো পরিপাক গ্রন্থি। কি গ্রন্থি? পরিপাকের জন্য যে গ্রন্থিগুলো লাগে এদেরকে আমরা বলতেছি পরিপাক গ্রন্থি। তাহলে খেয়াল করো, এই পাশে আমি শুধুমাত্র নালীর নামগুলো বললাম আর এই পাশে আমি শুধুমাত্র গ্রন্থির নামগুলো বললাম। তাহলে এই যে পরিপাক তন্ত্র, তাহলে এই হচ্ছে পরিপাক নালী আর এই পাশে হচ্ছে পরিপাক গ্রন্থি। তাই পরিপাক নালী আর পরিপাক গ্রন্থিকে একত্রে বলা হয় পরিপাক তন্ত্র। ভালো করে খেয়াল করো, এই পাশে পরিপাক নালী, এই পাশে কি পরিপাক গ্রন্থি, দুইটাকে একত্রে বলা হয় কি পরিপাক তন্ত্র। ঠিক আছে, এখন এই পরিপাক তন্ত্রটা নিয়ে আমরা আজকে পড়লাম এবং আগামী ক্লাসে আমরা জিহ্বা, লালা গ্রন্থি এই জিনিসগুলো আমরা পড়বো। তাহলে আপাতত তোমরা এই জিনিসটা মাথায় সেট করে নাও। এবং একটা জিনিস তোমাদেরকে বলে রাখি আমি, সেটা হচ্ছে অন্ননালীটার দৈর্ঘ্য কত, পাকস্থলীর দৈর্ঘ্য কত, এই জিনিসগুলো তোমরা একটু দেখে রাখবা বই থেকে। এটা এমসিকিউতে আসে এবং আমি যদি কারেন্ট থাকতাম আমি একটু দেখাই দিতাম কীভাবে মনে রাখবা। অসুবিধা আমরা আগামী ক্লাসে এই জিনিসগুলো দেখে নিব এবং তোমরা এতটুকু এই চিত্রটা এঁকে তুমি নামগুলো চিহ্নিত করার চেষ্টা করবা কি কি আমরা আঁকছি। যদি আমরা এই চিত্রটা এঁকে নামগুলো মাথায় রাখতে পারি তাহলে আমাদের এই চ্যাপ্টারটা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং কোথায় কোন জায়গায় কি হচ্ছে সেটা আমরা সহজে বুঝতে পারবো। তাহলে আমরা এটাই বুঝলাম পরিপাক তন্ত্রটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পরিপাক নালী আর হচ্ছে কিছু গ্রন্থি থাকে সেগুলোকে আমি একত্রে বলবো পরিপাক গ্রন্থি। এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? আমি লিখি নাই তেমন কিছু। এ পর্যন্ত ক্লিয়ার? তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি। লাস্টের যেটা সেটা হচ্ছে যকৃত গ্রন্থি, যকৃৎ একদম লাস্টে যেটা লিখলাম। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। হারি আপ। হ্যাঁ, তোমাদের আজকের কাজটাই হচ্ছে তুমি প্রথমেই হচ্ছে তুমি ওই চিত্রটা আঁকবা, কোনটার কি নাম সেটা, তার পরবর্তীতে আমি একটা করে জিনিস পড়া দেবো। হ্যাঁ, আচ্ছা আমি অগ্ন্যাশয়টা একটু বলে দিচ্ছি। আচ্ছা দেখো, ঝাপসা হইলে তো দেখতে বুঝতে অসুবিধা হবে। দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে যেটা বললাম মুখগহ্বরের মধ্যে লালা গ্রন্থি থাকবে। মুখগহ্বরে যেখান থেকে রসটা বের হয় সেটাকে বলা হয় লালা গ্রন্থি, যেটা হচ্ছে লালা গ্রন্থি। ঠিক আছে, তারপরে এই যে দেখো এই যে পাকস্থলী থেকে কিছু রস বের হয় সেটাকে বলা হয় গ্যাস্ট্রিক গ্রন্থি। তারপরে ক্ষুদ্রান্ত্র বা অন্ত্র থেকে যে রসটা বের হয় তাকে বলা হয় আন্তরিক গ্রন্থি। তো তিনটা, একটা দুইটা তিনটা তো আমাদের ক্লিয়ার। অগ্ন্যাশয় কোনটা? দেখো এই পাকস্থলীর নিচে মরিচের মতো একটা গ্রন্থি থাকবে, পাকস্থলীর নিচে মরিচের মতো একটা গ্রন্থি থাকবে। হ্যাঁ, একে বলা হয় অগ্ন্যাশয় গ্রন্থি। পাকস্থলীর নিচে একটা মরিচের মতো একটা গ্রন্থি থাকবে, তাকে আমরা কি বলবো? আমরা তাকে বলবো অগ্ন্যাশয় গ্রন্থি। এবং এই জিনিসগুলো আমরা আলাদা আলাদা করে পড়বো, এই চ্যাপ্টারটা এইগুলো নিয়ে আলোচনা করা। তাহলে পাকস্থলীর নিচে একটা গ্রন্থি সেটা হচ্ছে অগ্ন্যাশয় গ্রন্থি। আর অগ্ন্যাশয়ের ঠিক অপোজিটে, অগ্ন্যাশয়ের একটা অপোজিটে আর একটা গ্রন্থি আছে, এটাকে বলে যকৃত গ্রন্থি। এটা সবচেয়ে আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি, যকৃত গ্রন্থি। ঠিক আছে, আশা করি তোমরা এই জিনিসগুলো এখন তো তোমরা এই পুরো চিত্রটা আঁকো। আর হচ্ছে যে তোমরা একটা সাথে সাথে একটা কাজ করবা, যে তোমরা এই জিনিসগুলো একটু করে দৈর্ঘ্যগুলো একটু তোমরা একটু মাথায় নিবা। আচ্ছা আমি দৈর্ঘ্য, আচ্ছা কি এখন কি ভিডিওটা ব্লার কিনা? ব্লার না থাকলে দেখাবো, অন্ধকার তো হবে না আশা করি। জিনিসটা কি ব্লার বলো তো, এখন কি ব্লার হচ্ছে কিনা? একটু তাড়াতাড়ি জানাও, ব্লার কিনা একটু জানাও। কি উল্টাপাল্টা কমেন্ট করতেছে, রিপ্লাই দিচ্ছ আমাকে।
আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আমরা তাহলে আজকে পর্যন্ত, তোমরা পুরো চিত্রটা এঁকে চিহ্নিত করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ।